তিব্বতের কৈলাস পর্বতের ঠিক পেছনে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,000 ফুট উঁচুতে যখন আমাদের জিপ গাড়িটা এসে থমকে দাঁড়ালো, তখন চারদিকের বাতাস এক্কেবারে বরফ। এখানে অক্সিজেন এত কম যে প্রতিটা নিঃশ্বাসের সাথে বুকটা যেন ফেটে যেতে চায়। কাঁচের মতো স্বচ্ছ নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছে এক নিষিদ্ধ পাহাড়, মাউন্ট ওয়াংডু। রুদ্র তার থার্মাল গ্লাভস পরা হাত দিয়ে ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করতে করতে বলল, কাকা, বেজিং ইউনিভার্সিটির লিক হওয়া যে ডেটা তুমি পেয়েছো সেটা তো মাথা খারাপ করার মতো। চীনের প্রথম সম্রাট শি হুয়াং নাকি খ্রিস্টপূর্ব 210 অব্দে মারা যাননি। তিনি নাকি তার এই ড্র্যাগন সিল আর পারদ নদীর মেকানিজম দিয়ে নিজের শরীরকে একটা কোল্ড স্লিপে রেখে দিয়েছেন, আর ওটা পাহারা দিচ্ছে স্বয়ং এক চীনা ড্র্যাগন। অরিন্দম কাকা তার ভারী স্নোবুটটা দিয়ে বরফ মারিয়ে সামনে এগোলেন। কাকার এক হাতে তার সেই অতি পরিচিত ওয়াকিং স্টিক, চোখে পোলারাইজড গগলস। তিনি গম্ভীর গলায় বললেন, ড্র্যাগনটা আসলে একটা প্রাচীন মেকানিক্যাল প্রোটেকশন রুদ্র। চীনের প্রাচীন ইতিহাস ঘাঁটলে জানা যায় শি হুয়াং পারদ বা মার্কারির ফ্যান ছিলেন। তিনি এমন এক লিকুইড মেটাল টেকনোলজি আবিষ্কার করেছিলেন যা দিয়ে যে কোনো জৈব বস্তুকে হাজার হাজার বছর অবিকৃত রাখা যায়। চীনের কমিউনিস্ট পার্টির একটা কট্টরপন্থী দল এই ড্র্যাগন সিলটা চুরি করে সেই অমরত্বের ফর্মুলা দিয়ে অমর আর্মি বানাতে চায়। ওরা পৌঁছানোর আগেই আমাদের গুহায় ঢুকতে হবে। কাকা তার স্যাটেলাইট স্ক্যানারটা পাহাড়ের একটা কালো পাথরের দেওয়ালে ধরতেই স্ক্রিনে প্রাচীন চীনা ঝাও লিপির কিছু অক্ষর ভেসে উঠল। কাকা ওয়াকিং স্টিকের ডগা দিয়ে দেওয়ালে খোদাই করা একটা ড্র্যাগনের চোখের ওপর চাপ দিতেই এক বিকট শব্দে একটা বিশাল পাথরের দরজা খুলে গেল। ভেতরে ঢুকতেই কাকার টর্চের আলোয় যা দেখা গেল তা দেখে রুদ্রর হাত থেকে ক্যামেরার গিম্বলটা প্রায় পড়েই যাচ্ছিল। গুহার ভেতরে কোনো বরফ নেই, বরং এক অদ্ভুত উষ্ণতা। আর গুহার ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে এক রূপলি রঙের নদী, কিন্তু সেটা জল নয়, খাঁটি তরল পারদ, লিকুইড মার্কিউরি। সেই পারদ নদীর ওপারে একটা বিশাল পাথরের ড্র্যাগনের মূর্তির পায়ের কাছে রাখা আছে এক জাদুকরী সবুজ রঙের জেট পাথরের সিল, দ্য ড্র্যাগন সিল। ওটার গা থেকে একটা মৃদু সবুজ আলো বেরোচ্ছে। রুদ্র ড্রোনের রিমোটটা অন করতেই হঠাৎই গুহার প্রবেশদ্বারে ভারী বুটের শব্দ পাওয়া গেল। টর্চের আলো ছিটকে এলো তাদের মুখে। হ্যান্ডস আপ প্রফেসর অরিন্দম! অন্ধকার চিরে গর্জে উঠল একটা চেনা ক্রুর গলা। করিডোর দিয়ে হেঁটে এলো জেনারেল চ্যাং, চীনা মিলিটারির এক কট্টরপন্থী ব্ল্যাক অপারেশন ইউনিটের চিফ, যার হাত থেকে কাকা এর আগে হংকংয়ে একটা প্রাচীন জেন ডায়েরি উদ্ধার করেছিলেন। চ্যাংয়ের পেছনে 6 জন এলিট স্নাইপার, সবার হাতে সাইলেন্সার লাগানো অ্যাসাল্ট রাইফেল। চ্যাং রুক্ষ হেসে বলল, প্রফেসর, এলডোরাডোর সোনা বা এক্সকালিবারের খাপ দিয়ে পৃথিবী জয় করা যায় না, কিন্তু এই ড্রাগন সিলের পারদ নদীর কোড যদি আমি পেয়ে যাই, আমি অপরাজিত। চুপচাপ সিলটা আমাদের হাতে তুলে দিন, নইলে এই পারদ নদীতেই আপনাদের লাশ ভাসিয়ে দেব। অরিন্দম কাকা শান্তভাবে চশমাটা ঠিক করলেন, বললেন, চ্যাং, তুমি চীনের ইতিহাস পড়েছ, কিন্তু তার দর্শন বোঝনি। এই পারদ নদী একটা ব্যালেন্সের ওপর দাঁড়িয়ে আছে। ওই সিলটা যদি তুমি বেদি থেকে তোলো, তবে পাহাড়ের ভূগর্ভস্থ প্রেশার রিলিজ হয়ে যাবে। পুরো ওয়াংডু পর্বত তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বাঙালিদের এই থ্রিলারের ডায়ালগ আমি অনেক শুনেছি প্রফেসর, বলে চ্যাং নিজেই এক লাফে পারদ নদীর ওপরের প্রাচীন কাঠের ব্রিজটা পেরিয়ে সেই ড্র্যাগন সিলের ওপর হাত দিল। সে সিলটা বেদি থেকে এক হেঁচকায় টেনে খুলে নিল, আর ঠিক সেই মুহূর্তেই ঘটল এক ভয়ঙ্কর প্রলয়। সিলটা সরতেই ড্র্যাগনের মূর্তির মুখ থেকে এক তীব্র অতি উচ্চ কম্পাঙ্কের শব্দ বের হতে শুরু করল। সেই শব্দের চোটে গুহার ছাদ থেকে টনটন ভারী পাথরের চাই হুড়মুড় করে নিচে পড়তে লাগল। শুধু তাই নয়, পারদ নদীর জলস্তর হঠাৎই ফুঁসে উঠে ফুটতে শুরু করল এবং বিষাক্ত পারদ বাষ্প গুহার বাতাসে ছড়িয়ে পড়ল। চ্যাংয়ের 2 জন স্নাইপার পাথরের নিচে চাপা পড়ল, আর বাকিরা বিষাক্ত গ্যাসের চোটে শ্বাসকষ্টে মাটিতে লুটিয়ে পড়ল। জেনারেল চ্যাং নিজেই সিলটা নিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু ওপর থেকে পড়া একটা বিশাল পাথরের আঘাতে তার হাতের সিলটা ছিটকে পারদ নদীর তীরের বালিতে গিয়ে পড়ল। কাকা, বাতাস বিষাক্ত হয়ে যাচ্ছে, আমাদের গ্যাস মাস্কও এই বাষ্প বেশিক্ষণ আটকাতে পারবে না। রুদ্র নিজের থার্মাল মাস্কটা চেপে ধরে চিৎকার করে উঠল। অরিন্দম কাকা বললেন, রুদ্র, ওই সিলটা ছাড়া চীনের এই প্রাচীন প্রযুক্তির ধ্বংসলীলা থামানো যাবে না, ওটাকে ক্যাচ করো। কাকা বিদ্যুৎ গতিতে নিজের ওয়াকিং স্টিকের হুকটা দিয়ে বালির ওপর ছিটকে পড়া ড্র্যাগন সিলটাকে এক ঝটকায় বাতাসে ওড়ালেন। রুদ্র সিনেমার মতো ডাইভ মেরে হাওয়ায় সেই সিলটা লুফে নিল এবং সেটাকে নিজের ওয়াটারপ্রুফ ব্যাগে পুরল।
চারিদিক তখন ধসে পড়ছে। সোজা বেরোনোর রাস্তা পুরো পাথরে ব্লক। রুদ্র দেখল পারদ নদীর ওপরে সিলিংয়ে একটা প্রাকৃতিক ফাটল দেখা যাচ্ছে, যেখান দিয়ে বাইরের নীল আকাশ দেখা যাচ্ছে। রুদ্র তার ব্যাগ থেকে গ্র্যাপলিং গান বের করে এক ফায়ারে দড়িটা সেই ফাটলের পাথরে আটকে দিল। সে কাকাকে শক্ত করে ধরল। কাকা, হোল্ড অন। দড়ির স্বয়ংক্রিয় মোটরের টানে তারা তীরের মতো ওপরের দিকে উঠে গেল এবং ঠিক শেষ মুহূর্তে গুহার ছাদ ফুঁড়ে বাইরে বরফের পাহাড়ে এসে আছাড় খেল। পর মুহূর্তেই এক বিকট ধপাস শব্দে মাউন্ট ওয়াংডুর সেই গোপন গুহা চিরকালের জন্য মাটির নিচে ধসে গেল। জেনারেল চ্যাং আর তার দলবল চীনের সেই প্রাচীন ইতিহাসের নিচে চিরদিনের মতো সমাধিস্থ হয়ে গেল। পরদিন সকালে নেপালের কাঠমান্ডুর একটা শান্ত ক্যাফেতে বসে রুদ্র গরম মোমো আর কফি খাচ্ছিল। টেবিলের ওপর রাখা সেই ঐতিহাসিক ড্র্যাগন সেল, যা একটু পরেই ইন্টারন্যাশনাল কালচারাল প্রোটেকশন ফোর্সের হাতে তুলে দেওয়া হবে। রুদ্র একটা চওড়া হাসি হেসে বলল, কাকা, তিব্বতের এই পারদ নদী আর ড্র্যাগনের গুহা থেকে বেঁচে ফেরা। আমার ইউটিউব চ্যানেলে এই ট্রিলজিটা রিলিজ করলে অস্কারের চেয়েও বড় কিছু পাবা। অরিন্দম কাকা কফির কাপে শেষ চুমুক দিয়ে তার কোটের পকেট থেকে একটা নতুন কোডেড ইমেইলের প্রিন্ট আউট বের করলেন, যা পাঠিয়েছে টোকিও ইউনিভার্সিটির এক রিসার্চার। কাকা রহস্যময় হেসে বললেন, অস্কার পরে হবে রুদ্র। এইমাত্র জাপান থেকে খবর এলো প্রশান্ত মহাসাগরের ড্র্যাগনস ট্রায়াঙ্গেল বা ডাইনি সাগরের প্রায় 2000 ফুট নিচে নাকি জাপানের প্রাচীন সূর্যদেবী আমাতোরাসুর সেই অলৌকিক আয়না বা ইয়াতানো কাগামি পাওয়া গেছে, যা নাকি সূর্যের রশ্মিকে এক জায়গায় ফোকাস করে যে কোনো আধুনিক যুদ্ধজাহাজকে 1 সেকেন্ডে পুড়িয়ে ছাই করে দিতে পারে। আমাদের আজ বিকেলের ফ্লাইটেই টোকিও বেরোতে হচ্ছে। রুদ্র ক্যামেরার লেন্স ক্যাপটা আটকে কাকার দিকে তাকিয়ে চোখ টিপল। চোখে তার নতুন অ্যাডভেঞ্চারের আগুন। সে চিৎকার করে বলল, মিশন জাপান, চলো কাকা, এবার সমুদ্রের ডাইনি ট্রায়াঙ্গেলে খেলা হবে।